সময় উড়ে চলে চোখের পলকে। দেখতে দেখতে কেটে গেছে প্রায় বছর খানেক সময়। আমাদের রিসেপশনের কদিন পর আমাকে ঢাকার প্রথম সারির একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়া হয়। যেহেতু রেজাল্ট ভালো ছিল তাই কাঙ্ক্ষিত সাবজেক্টেই ভর্তি হতে পেরেছি। নতুন নতুন বিশ্ববিদ্যালয় জীবন, পূর্ণর সাথে সুখের সংসার ও পারিবারিক সম্প্রীতির মাধ্যমে জীবন বেশ ভালো চলছিল। সময়ের সাথে দুজনের জীবনে ব্যস্ততা বেড়েছে ঠিকই, একদিকে আমি ভার্সিটির পড়া নিয়ে ব্যস্ত থাকি, ওদিকে পূর্ণর উপর কাজের চাপ বেড়ে গেছে। তবুও দিন শেষে সব কাজের ব্যস্ততা একদিকে রেখে একে অপরের জন্য একান্ত সময় বের করতে ভুলি না কেউ। এতদিনেও পূর্ণর আমার প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমেনি, বরং বেড়ে চলছে প্রতিনিয়ত সময়ের সাথে। যেদিন আমার ভার্সিটিতে প্রথম দিন ছিল সেদিন উনি ক্যাম্পাসে রাখতে গিয়েছিলেন আমায়। ক্যাম্পাসে ঢুকে আশেপাশে তাকিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বেশ শান্তভাবেই বলেছিলেন, দেখো বউ, ভার্সিটির আগামী 4 বছর বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তোমায়। যেহেতু তোমার অনেক আগেই আমি এ ধাপ পার করে এসেছি তাই হলফ করে বলতে পারছি সামনে অনেক রঙিন সময় কাটবে তোমার। দেখবে উঠতি বয়সে এসব চাকচিক্যে অনেকেই বিপথে চলে যায়, কিন্তু আমি জানি তুমি যাবে না এবং আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। কিন্তু অন্যদের উপর বিশ্বাস নেই, তাই সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে, আর যে কোনো সমস্যায় পড়লে নির্দ্বিধায় আমায় বলবে। মনে রেখো, তোমার পূর্ণ সবসময় তোমার পাশে আছে। মনে থাকবে না, তোর পাখি। আমি সেদিন উনার আমার প্রতি বিশ্বাস দেখে মুগ্ধ হয়েছিলাম। উনার বিশ্বাস ও ভালোবাসাকে আমি সম্মান করি, তাই হাসিমুখে উনার কথা মেনে নিয়েছিলাম। তখন থেকে এ পর্যন্ত ভালোই চলছে জীবন। এরই মাঝে রাইসার ডেলিভারির সময় এসে যায়। ওর তখন 9 মাস শুরু হয়েছে মাত্র। প্রান্ত ভাইয়া সে সময় অফিস যাওয়া বাদ দিয়েছিলেন বলতে গেলে, বাসাতেই থাকতেন কখন কোনো প্রয়োজন পড়ে না পড়ে সেজন্য, যার দরুন পূর্ণর উপর কাজের চাপ বেড়ে যায়। উনি বেশ দেরি করে বাসায় ফিরতেন, আমিও পড়াশোনায় ব্যস্ত থাকি। তো এভাবেই একদিন ক্লাস শেষে ভার্সিটি থেকে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, এমন সময় হঠাৎ পূর্ণ চলে এলেন গাড়ি নিয়ে। তাকে আচমকা এমন সময় দেখে কিছুটা চমকেই গিয়েছিলাম। কিছু বলার আগেই উনি গাড়ি থেকে বের হয়ে দ্রুতকদমে এসে আমার হাত ধরে গাড়িতে বসিয়ে দিলেন। গাড়ি চালু হতেই আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি এ সময়ে এখানে যে? কি হয়েছে? সব ঠিক আছে তো? রাইসার ডেলিভারি পেইন উঠেছে, সবাই ওর সাথে হসপিটাল গিয়েছে। বাসায় কেউ নেই, প্রিয়া আমায় ফোন করে যেতে বলল, তাই আমি তোমায় নিয়ে ওখানে যাওয়ার জন্য এসেছি। একদিকে ঘরে নতুন মেহমান আসার খুশি, অপরদিকে রাইসার জন্য চিন্তা, দুটো ভাবনাই জেকে বসল মনে। অতঃপর দুজন মিলে চলে গেলাম হসপিটালে। কাঙ্ক্ষিত জায়গায় যেতেই সবার দেখা মিলল। আমাদের পরিবার, রাইসার পরিবারের সবাই এসেছে। তাদের থেকেই জানতে পারলাম, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে রাইসাকে। রুমের বাহিরের করিডোরে একনাগাড়ে পায়চারি করছেন প্রান্ত ভাইয়া। রুমের ভেতরে অবস্থানরত নিজের বউ ও অনাগত সন্তানের চিন্তায় তার কপালে ভাঁজ পড়েছে বেশ। পূর্ণ এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখতেই ব্যস্ত ভঙ্গিতে পেছনে ফিরলেন প্রান্ত ভাইয়া। পূর্ণকে দেখেই এক প্রকার ঝাঁপিয়ে পড়লেন তার উপর। বড় ভাইকে জড়িয়ে ধরে হুড়মুড়িয়ে বললেন, আমার খুব ভয় লাগছে ভাইয়া। ওর কিছু হবে না তো? আমাদের বাচ্চা ভালোভাবে দুনিয়ায় আসবে তো? পূর্ণ এক মুহূর্ত থমকে গেলেন। ভাইকে কিভাবে আশ্বাস দিবেন ভাবতে লাগলেন যেন। অতঃপর ভাইকে কাছে টেনে জড়িয়ে ধরে বলে উঠলেন, রাইসার কিছু হবে না, তোর বাচ্চাও ভালোভাবেই দুনিয়াতে আসবে দেখিস। এত চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখো।
ভাইয়ের আশ্বাস পেয়ে প্রান্ত কিছুটা শান্ত হয়ে গেলেন যেন, সেভাবেই এগিয়ে চলল অপেক্ষার প্রহর। ঘনিয়ে এলো নতুন মেহমান আসার সময়ে। খানিকক্ষণ বাদেই কানে এলো সবার কাঙ্ক্ষিত ধ্বনি, বাচ্চার কান্নার স্বর। মুহূর্তেই খুশির ঝলক খেলে গেল সবার চোখে মুখে। বাচ্চাকে ক্লিন করা শেষে নার্স বাহিরে নিয়ে এলো সবার মাঝে। রাইসা একটি সুস্থ ছেলে বাচ্চার জন্ম দিয়েছে। বাচ্চাকে প্রান্ত ভাইয়ার কোলে দিতেই আবেগপ্রবণ হয়ে গেলেন উনি। প্রাণভরে দেখতে লাগলেন নিজের সন্তানকে। প্রিয়া রীতিমতো ভিডিও করছে সবকিছু। কোনো মুহূর্ত ক্যামেরাবন্দি হতে মিস না হয়ে যায় সে খেয়াল রাখছে পুরোপুরি। রায়হান ভাইও ওর সাথে তাল মিলিয়ে ভিডিও করছেন আশেপাশের। আমি প্রান্ত ভাইয়ার কোল হতেই বাচ্চাকে দেখতে দেখতে পূর্ণর বাহুতে হেলান দিয়ে বললাম, কি কিউট হয়েছে না? মাশাল্লাহ, খুব কিউট। বাবু দেখতে রাইসার মতো হয়েছে বলুন? এত ছোট বাচ্চা দেখতে কার মতো হয়েছে সেটা বুঝলে কিভাবে তুমি? সব ছোট বাচ্চা দেখতে তো একই রকম লাগে আমার কাছে। আর একটু বড় হলে না বোঝা যাবে কার মতো হয়েছে। আমি উনাকে কিছু বলতে যাব এমন সময় ডক্টর বের হয়ে এলেন। তাকে দেখে প্রান্ত ভাইয়া জিজ্ঞেস করলেন, আমার ওয়াইফ কেমন আছে ডক্টর? শি ইজ ফাইন। একটু পর জ্ঞান ফেরার কথা, তখন দেখা করতে পারবেন। কংগ্রাচুলেশনস ফর ইউর বয়। প্রান্ত ভাইয়া সহ সবাই হাসিমুখে ধন্যবাদ দিলেন ডক্টরকে। ডক্টর চলে যাওয়ার পর নার্স বাচ্চাকে মায়ের কাছে নিয়ে গেল। অতঃপর সবাই এক এক করে বাসায় চলে এলো। সকলের মনে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস একটি নতুন প্রাণের দেখা পেয়ে। একটি বাচ্চা আল্লাহর তরফ থেকে রহমত নিয়ে আসে। কিভাবে যেন পৃথিবীতে আসামাত্রই সকলের মনে খুশির জোয়ার বয়ে আনতে পারে। অদ্ভুত সুন্দর না ব্যাপারটা? আজ রাইসার ছেলের প্রথম মুখে ভাত। সেদিনের বাচ্চাটা কত দ্রুতই যেন 6 মাস অতিক্রম করল। নাম রাখা হয়েছে রাফসান। প্রান্ত ভাইয়াই রেখেছেন এ নাম। বাবুকে কোলে নিয়ে বসে আছি। আমার সাথে ওর বেশ ভাব বলা চলে। খুব পছন্দ করে আমার কোলে থাকতে। ওকে নিয়ে বেশ আনন্দের সাথেই কাটে আমাদের সবার দিন। বাসাটা ভরা ভরা লাগে যেন। অস্পষ্ট বুলিতে আধো আধো ধ্বনি মনপ্রাণ জুড়িয়ে দেয়। আজ শুক্রবার হওয়ার বাসায় সবাই আছে। জুম্মার নামাজ পড়ে মাত্র বাসায় ফিরেছেন ছেলেরা। আকাশি রঙা পাঞ্জাবি পরিহিত পূর্ণ পাশে এসে বসলেন সোফায়। বসেই পাঞ্জাবির হাতা গুটিয়ে আমার কোল থেকে রাফসানকে নিয়ে নিলেন। কোনো এক অদ্ভুত কারণে সে কেন যেন পূর্ণর কাছে যেতেই চায় না। তবুও উনি ওর বুঝে উঠার আগেই আমার কোল থেকে ওকে নিয়ে নিলেন। তো রাফসান বেচারা উনার কোলে যেতেই মুখ ফুলিয়ে ভ্যাভ্যা করে কেঁদে ফেলল। ফ্যালফ্যাল চোখে সেদিকে চেয়ে বেশ কয়েকবার ওকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিলেন পূর্ণ। এরপর ওকে আমায় ফেরত দিয়ে দিলেন। অথচ আমার কাছে এসে দিব্যি কান্না থামাল সে। এবার আমার কোলে বসেই গোলগাল চেহারায় হাসি ফুটিয়ে মনের সুখে এখান থেকেই পাশে বসা পূর্ণর চুল টানার চেষ্টা করছে সে। অস্পষ্ট গলায় এটা সেটা বলে একা একাই খেলছে। এসব দেখে সরু চোখে চেয়ে আছেন পূর্ণ। উনার মুখ দেখে ঠোঁট চেপে হেসে ফেললাম আমি। যা দেখে বিরক্তির সাথে তিনি বলে উঠলেন, হেসো না তুরফা, মেজাজ খারাপ হচ্ছে আমার। উনার কথায় হাসি থামার পরিবর্তে আরেকটু বেড়ে গেল আমার। হাসতে হাসতেই বললাম, আচ্ছা সরি, কিন্তু কি করব বলুন? আপনার ভাতিজার কাজকর্ম দেখে না হেসে পারছি না। সত্যি করে বলুন তো, কি করেছেন আপনি ওকে? যেতে চায় না কেন আপনার কাছে? আমি কিছুই করিনি। ওকে তো আদরই করি। তাও কেন আসতে চায় না বুঝি না। হয়তো তোমার গম্ভীর মুখ দেখে ভয় পায় বড় ভাইয়া। একটু হাসিখুশি থেকো তাহলেই যাবে।
ড্রয়িং রুমে প্রবেশ করে প্রিয়া বলে উঠল, ওর সাথে প্রান্ত ভাইয়া, রাইসাও চলে এসেছে। প্রিয়ার কথায় আমাদের হাসি আরেকটু বৃদ্ধি পেল। বেশি কথা বলছিস যে? কয়দিন পর না তোর এইচএসসির রেজাল্ট দিবে সে হিসেব আছে? আমার কিন্তু ঠিকই মনে আছে। তোমার মনে থাকবে না তো কার থাকবে? পূর্ণর কথায় বিড়বিড়িয়ে উত্তর দিল প্রিয়া। বেচারি খানিকটা চুপসে গেল বোধহয়। 1 মাস আগেই এইচএসসি শেষ হয়েছে ওর। রেজাল্টের পরেই রায়হান ভাইদের এ বাসায় আসার কথা বিয়ের ব্যাপারে খোলাখুলি আলোচনা করার জন্য। পূর্ণর কথায় ও রাগী চাহনি দেখে আমাদের হাসি আর বেশিক্ষণ টিকল না, নিমিষেই মিলিয়ে গেল ঠোঁটের কোণে। পরিস্থিতি ঠিক করতে প্রান্ত ভাই সামনের সোফায় বসে বললেন, ইস রে আমার ছেলেটা, একে তো ভাইয়ের কাছে যেতে চায় না, তার মধ্যে আবার তুরফার কোলে বসে থাকে সারাদিন। বেচারা যে 2 দিক থেকে বড় ভাইয়াকে ডিস্টার্ব করছে সেটা বুঝে না। এবার পূর্ণর চোখ রাঙ্গানিতে কাজ হল না। প্রান্ত ভাইয়ার কথায় আরেক দফা হাসাহাসি হল। মাঝখান দিয়ে রাফসান পিচ্চিটা সবার হাসির দিকে ড্যাবড্যাব চোখে তাকিয়ে থাকল। এসবের মাঝেই রাইসা আমায় বলল, ওকে দে এবার, মা আসছে একটু পর ভাত নিয়ে, খাওয়াবেন ওকে। অতঃপর আমার কোল থেকে ভালো বাচ্চার ন্যায় মায়ের কোলে চলে গেল সে। একটু পর বড়াম্মু এলেন। শুরু হলো বাচ্চাকে প্রথম ভাত খাওয়ানো। বাচ্চাটা বড় হওয়ার প্রথম ধাপ অতিক্রম করল। সবকিছু শেষে রাফসানকে ঘুম পাড়িয়ে আমাদের নিজেদের খাওয়া দাওয়া শেষে সবাই যার যার রুমে চলে গেল রেস্ট নিতে। গোধূলির আলোয় রাঙিত প্রকৃতি, নির্ফেরা পাখির কিচিরমিচির ডাক ও বহমান খোলা হাওয়ায় বারান্দায় বসে থাকতে বেশ লাগছে। পূর্ণ রুমে ঘুমাচ্ছেন, কিন্তু আমার চোখে ঘুম নেই এক অদ্ভুত কারণে। যত দিন গড়াচ্ছে, রাফসানের সাথে সময় কাটাচ্ছি, আমার মনেও একটি সুপ্ত ইচ্ছা জাগ্রত হচ্ছে। আমাদের নিজের সন্তান হলে কেমন হয়? আমার ও পূর্ণর একটি অংশ আমাদের মাঝে বেড়ে উঠবে, আদুরে গলায় আমায় মা ও তাকে বাবা বলে ডাকবে। ভাবতেই তো মনের মাঝে শিহরণ জাগে। মা বাবা হওয়ার অনুভূতি যে কতটা চমৎকার তা রাইসাপ্রান্ত ভাইয়াকে চোখের সামনে দেখে খুব কাছে থেকেই অনুভব করেছি এ কয় মাসে। আমি মনে মনে নিশ্চিত যে পূর্ণ নিজেও বাবা হতে চান, কিন্তু এ বিষয়ে এখনো সরাসরি আলাপ হয়নি আমাদের মাঝে। যতবারই বলতে গিয়েছি ততবারই তুমি এখনো ছোট কথাটি বলেই মুখ বন্ধ করে দিয়েছেন আমার। কিন্তু এখন মনের ইচ্ছে কে আর ভেতরে চেপে রাখা যাচ্ছে না, তাই উনাকে এ বিষয়ে কিভাবে বলবো ভাবছিলাম একা একা। ঠিক এমন সময় পায়ের আওয়াজ কানে এলো, বুঝে গেলাম তিনি উঠেছেন ঘুম থেকে। এরপর নির্ঘাত আমার খোঁজেই বারান্দায় আসছেন। ভাবতে দেরি হলো, কিন্তু তার জড়িয়ে ধরতে দেরি হলো না। পেছনে থেকেই কোমর জড়িয়ে কানের কাছে মুখ এনে ঘুমজড়ানো কণ্ঠে বললেন, এত তাড়াতাড়ি উঠে গেলে যে? রেস্ট নিতে কি মন চায় না তোমার? ঘুমালামি কই? ঘুম ধরেনি তো? কেন ধরবে না? আমি তো ঘুম না ধরার মতো কিছু করিনি যে ঘুম ধরবে না। ধুর, আপনার এসব ফাজলামো রাখেন তো। সরুন এখন, ছাড়ুন আমায়। বিব্রত স্বরে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে বলে উঠলাম। তবে এতে তার ভাবমূর্তির বিশেষ পরিবর্তন হল না। আমায় পেছনে থেকে তার দিকে ঘুরিয়ে বারান্দার রেলিংয়ের সাথে মিশিয়ে 2 পাশে হাত রেখে বলে উঠলেন, কি হয়েছে? আগে সেটা বলো। কিছু না। কিছু না মানেই তো অবশ্যই কিছু হয়েছে। এখন জলদি বলো। খানিকটা থেমে কোমল গলায় বললেন, কি হয়েছে বউ? বলো না। কোনো কারণে মন খারাপ? উনার কোমল সুরে একটু সাহস পেলাম আমি। গলা নামিয়ে নমনীয় কণ্ঠে বললাম, একটা কথা বলি? রাগ করবেন না বলুন। করব না।
তোমার উপর এমনিতেও আমি খুব একটা রাগ দেখাতে পারি না আজকাল। এখন জলদি বলো কি হয়েছে। মনোযোগী দৃষ্টিতে আমার দিক চেয়ে বললেন তিনি। তার আগ্রহ দেখে একটি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আপনার কি মনে হয় না আমাদের ঘরেও একটা ছোট্ট পুতুল আসা উচিত এখন, যে আমাদের জীবনকে পরিপূর্ণতা দিবে? কথাটি শুনেই তার ভাবমূর্তি পরিবর্তন হল। শান্ত চেহারাটাও নরম হয়ে এলো। কিছুক্ষণ আমার দিক তাকিয়ে থেকে হালকা কেশে সরে গিয়ে বললেন, এ ব্যাপারে তো আগেও বলেছি না তুর পাখি? তুমি তো ছোটই আছো। আমাদের বাচ্চা হওয়ার জন্য এখনো ঢের সময় বাকি আছে। বলেছে আপনাকে? আমার এই বয়সে থাকতে রাইসা প্রেগন্যান্ট হয়েছিল। তখন তো আপনার কাছে ওকে ছোট লাগেনি। তবে আমার বেলায় এসব বলছেন কেন? কিছুটা বিরক্তি নিয়ে কোমরে হাত রেখে সরু চোখে ক্ষিপ্ত কণ্ঠে প্রশ্ন করলাম। আমায় এভাবে রাগতে দেখে যেন বেশ মজা পেলেন তিনি, হুহা করে হেসে উঠলেন গালভরে। তা দেখে রাগের শিখা আরেকটু বেড়ে গেল আমার। পূর্ণ বুকে হাত দিয়ে বলে উঠলেন, এভাবে রাগ করে না তুর পাখি, বুকে লাগে। রসিকতা করে উনি কাছে এগোতে নিলেই তার হাত সরিয়ে দিয়ে রুমের ভেতরে চলে যেতে যেতে বলে উঠলাম, সরুন তো, এখন এসব ঢং করতে হবে না। কাছে আসবেন না একদম, যত সব। কিন্তু বারান্দা থেকে পা বের করার আগেই হঠাৎ করে পেছনে থেকেই পাজা কোলে তুলে নিলেন তিনি। কাছে আসব না মানে? একে তো রাফসানটা সারাদিন তোমার কোলে উঠে বসে থাকে, না ও নিজে আমার কাছে আসে, না তোমায় আমার কাছে আসতে দেয়। নিজের বাচ্চা হলে যে আরও কেমন দিন দেখতে হবে আল্লাহ মালুম। তার মধ্যে তোমার মুড সুইংস তো আছেই। এই তুর পাখি, আমার উপর কি দয়া হয় না তোমার? একনাগারে কথাগুলো হাসতে হাসতেই আমায় নিয়ে প্রবেশ করলেন রুমের ভেতর। দরজার পেছনে চাপা পড়ে রইল আমার সকল অভিযোগ এবং তার উচ্চ গলার হাসিতে মুখরিত হল এতক্ষণের নিশ্চুপ পরিবেশ। রায়হান ভাই ও প্রিয়ার বিয়ের ব্যাপারে আলোচনা চলছে। কদিন আগে প্রিয়ার উচ্চমাধ্যমিকের রেজাল্ট দিয়েছে, ভালোভাবে পড়াশোনা করাই তার ফলাফলও আশানুরূপ হয়েছে। যার ফলশ্রুতিতে আজ রায়হান ভাই বাবা মা সহ প্রিয়ার হাত চাইতে এসেছেন। যেহেতু আগে থেকেই সবাইকে জানানো হয়েছিল তাদের সম্পর্কের কথা, সেহেতু অভিভাবক মণ্ডলী বেশ রাজিখুশি এ ব্যাপারে। বিয়ের ব্যাপারে আগে থেকে না জানায় বিস্ময় ছেয়ে আছে শুধু প্রিয়ার চোখে মুখে। রায়হান ভাই যে ওকে না জানিয়ে হুট করেই এভাবে মা বাবা নিয়ে বাসায় আসবেন এবং পূর্ণসহ বাকি সবাই যে এত সহজে রাজি হয়ে যাবে বিষয়টিতে বেশ অবাক সে। তো বিয়ের ব্যাপারে সবকিছু ঠিকঠাক হওয়ার আগে হবু বরকনেকে আলাদাভাবে কথা বলার জন্য পাঠিয়ে দেওয়া হল। ছাদে প্রবেশ করতেই নিজের প্রশ্নগুলোকে আর দমিয়ে রাখতে পারে না প্রিয়া। সরাসরি প্রশ্ন ছুড়ে রায়হানের উদ্দেশ্যে, এসব কি হচ্ছে? আমি না কিছুই বুঝতে পারছি না। আপনিও হঠাৎ করে কিছু না বলেই আঙ্কেল আন্টিকে নিয়ে চলে এলেন যে, আর সবাই এত ইজিলি রাজি হবে আমি তো ভাবতেও পাচ্ছি না। অন্য কারো কথা তো বাদই দিলাম, বড় ভাইয়া কিভাবে রাজি হল? আমায় বুঝান তো। প্রিয়তমার থেকে প্রত্যাশিত রিয়েকশন দেখার আনন্দে রায়হানের চোখে মুখে হাসির ঝলক খেলে গেল। অবশেষে সারপ্রাইজ দিতে সক্ষম হয়েছে সে। শুধুমাত্র প্রিয়ার চোখে মুখে বিস্ময় মিশ্রিত এই রিয়েকশনটা দেখবে বলেই এতদিন বহুকষ্টে তার থেকে বিষয়টি চেপে গিয়েছিল সে। কিন্তু রায়হান কিছু বলার আগেই অধৈর্য প্রিয়া পুনরায় তার হাত ঝাঁকিয়ে একই প্রশ্ন জিজ্ঞেস করাই সরু চোখে সে জিজ্ঞেস করল, তুমি সত্যিই পূর্ণর বোন তো? মানে? চমকে উঠে প্রশ্ন করে প্রিয়া। এমন সময় এহেন প্রশ্ন আশা করেনি সে। ওর বড় বড় চোখ দেখে আরেক দফা হাসি পেল রায়হানের। হাসতে হাসতেই বলে উঠল, বলছিলাম যে পূর্ণর বোন হয়ে তোমার মধ্যে ধৈর্যের এত অভাব কেন? আমার তো বেশ সন্দেহ হচ্ছে এখন।
এবার কথাটার সারমর্ম বুঝে ক্ষিপ্ত হয়ে উঠে প্রিয়া। নাক ফুলিয়ে ফুঁসে উঠে বলে, আপনার এসব ফালতু কথা রাখবেন? একদিনে এত চমক নিতে পাচ্ছি না আমি, এজন্যই জিজ্ঞেস করছিলাম। কিন্তু আপনার উত্তর দিতে ইচ্ছে না হলে আমার শোনার দরকার নেই। নিচে যাচ্ছি আমি। বলার সাথে সাথে ছাদ থেকে পা বাড়ানো শুরু করে সে। তৎক্ষণাৎ ওর হাত ধরে ফেলে রায়হান। আলতো টেনে এনে একটা নিঃশ্বাস ফেলে নরম সুরে বলে, আচ্ছা বাবা, বলছি। এত রাগ করার কি আছে? আমি তোমায় সারপ্রাইজ দেওয়ার জন্যই এতদিন কিছু বলিনি। বেশ আগেই আমি আমাদের সম্পর্কের ব্যাপারে পূর্ণকে জানিয়েছিলাম। প্রথমে খানিকটা ইনসিকিউর ছিল আমার ব্যাপারে যে তোমায় সুখে রাখতে পারবো কিনা। রাজি হচ্ছিল না। এরপর বেশ কিছুদিন চিন্তাভাবনা করে আমায় পরখ করে নিজের সিদ্ধান্ত পাল্টেছে সে। তুরফাও হেল্প করেছে আমার। তারপর তোমার এইচএসসির কিছুদিন আগে পূর্ণ তোমার বাবা মাকে জানায়, আমি আমার আব্বু আম্মুকে জানাই। দুই পরিবার যেহেতু আগে সম্পর্কিত তাই সবাই বেশ সহজেই রাজি হয়। ব্যাস, এরপর আর কি? শুধু তোমার পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় ছিলাম এতদিন এবং আজ ফাইনালি সেদিন দিল। এতক্ষণ ধৈর্য ধরে সবটুকু শুনে বিভিন্ন অনুভূতির সাগরে মিশে গেল প্রিয়া। মানুষটা এতদিন এত কিছু প্ল্যান করে রেখেছিল শুধুমাত্র ওকে এভাবে চমকে দেওয়ার জন্য, ওকে খুশি দেখার জন্য। পুরুষ মানুষের ভালোবাসা সত্যিই সুন্দর, যদি সে ভালোবাসতে জানে। আবেগাপ্লুত প্রিয়া বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। কি করবে না করবে ভেবে খুশির বশে দুহাতে আগলে ধরল রায়হানকে। হঠাৎ এভাবে চমকে ধরা আশা না করাই খানিকটা পিছিয়ে গেল রায়হান, তবুও নিজেকে সামলে নিয়ে দ্রুতই আলতোভাবে জড়িয়ে ধরল প্রিয়াকে। আপনি আমায় আগে এসব বলেননি কেন? আমার যে কত খুশি লাগছে এখন তা ভাষায় প্রকাশ করতে পারব না। আগে যদি বলতাম তবে কি তোমার এমন রিয়েকশন দেখতে পেতাম বলো? প্রশ্নের উত্তরে প্রিয়া কিছুই বলল না, হাতের বন্ধন খানিকটা দৃঢ় করল শুধু। কিছুক্ষণ অতিক্রম হতেই হঠাৎ কৌতুকের সুরে রায়হান বলে উঠে, একটু আগে সন্দেহ থাকলেও এখন আমি পুরোপুরি শিওর তুমি পূর্ণরই বোন। রাগটা তো পুরো ভাইয়ের মতোই পেয়েছ। মুহূর্তেই ওকে ছেড়ে দিয়ে চোখ পাকিয়ে তাকালো প্রিয়া। কিন্তু সে রাগ বেশিক্ষণ টিকল না। রায়হানের চোখে মুখে হাসি দেখে হেসে ফেলল সে নিজেও। অতঃপর দুজন হাসিমুখে নিচে নেমে গেল একসাথে এক নতুন জীবনের সূচনার উদ্দেশ্যে। সেদিন বড়দের আলোচনায় প্রিয়া ও রায়হান ভাইয়ের বিয়ের কথা ঠিক হওয়ার পর ৩ মাস পেরিয়েছে। সামনের মাসের প্রথম সপ্তাহে তাদের বিয়ে পড়ানো সহ অনুষ্ঠান হবে। বিয়ে ঠিক হওয়ার পর থেকে দিন গুনতে গুনতে কত দ্রুতই না সময় পেরিয়েছে। এর মাঝেই আমি প্রায় ভুলতে বসেছিলাম যে আজ পূর্ণর জন্মদিন। উনি কত সুন্দরভাবে আমায় মাঝরাতে উইশ করেছিলেন, অথচ আমি কি না তারই জন্মদিন ভুলে গিয়েছিলাম? এমনটা কিভাবে হলো বুঝে উঠলাম না। আজকাল কিছুই মনে থাকে না ঠিকমতো, বড্ড খামখেয়াল আমি। এসব ভাবতে ভাবতে নিজের উপর নিজেরই রাগ হলো বেশ। পূর্ণ সকাল সকাল প্রতিদিনের মতোই রেডি হয়ে অফিস চলে গিয়েছিলেন। আজ আমার ক্লাস না থাকায় ঘুম থেকে ডাকেননি। বেশ বেলা করেই উঠেছি আমি। ফোনে সময় চেক করতে যেয়ে পাশে ঝুলে থাকা তারিখ নজরে আসতেই কপালে ভাঁজ পড়ল, চকিত দৃষ্টিতে উঠে পড়লাম তৎক্ষণাৎ। ফেসবুকে ঢুকে দেখি তাকে ইতোমধ্যে কত মানুষ উইশ করে ফেলেছে। আর আমি কিনা সব ভুলে মনের সুখে ঘুমোচ্ছিলাম। এসব দেখে এক দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হয়ে এসে ভাবতে থাকলাম তাকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায়। ঠিক করলাম তার প্রিয় সব খাবার রান্না করব, যেহেতু আমার হাতের রান্না তার পছন্দ। রান্না করতে করতে ভাবলাম কি গিফট দিব তাকে। আমার জন্মদিনের গিফট হিসেবে উনি নিজের মূল্যবান সময় দিয়েছিলেন আমায়। সুস্থ হওয়ার পর কাজপাগল মানুষটা একটা পুরো দিন শুধু আমার সাথে সময় কাটানোর জন্য ছুটি নিয়েছিলেন।
সেদিন ঢাকার আনাচে কানাচে ঘুরে বেরিয়ে হাসিখুশিভাবে কেটেছিল আমাদের। কিন্তু আমি তাকে কি দিব? এইসব ভাবনার মধ্যেই প্রিয়া এলো রান্নাঘরে। হাঁড়ি থেকে খাবারের গন্ধ শুকে লোভনীয় কণ্ঠে বলল, স্মেলটা অস্থির আসছে, কিন্তু ভাবি আজ তো বড় ভাইয়ার সাথে আমাদেরও জম্পেশ খাওয়া হবে। ওর কথার বিনিময়ে হালকা হাসলাম। কিছুক্ষণ আমায় পর্যবেক্ষণ করে সে বলে উঠল, তোমার কি শরীর খারাপ? একটু পর পর হাঁপাচ্ছ কেন? চোখমুখো ফোলা ফোলা লাগছে। বেশ কদিন ধরেই খেয়াল করছি। জিজ্ঞেস করব করে বলাই হয়নি। জানি না রে, রান্না করছিলাম তো এতক্ষণ, তাই টায়ার্ড লাগছে হয়তো। আর চোখমুখ ফোলা থাকার কারণ হলো ঘুম ভেঙেছে অনেক দেরিতে। তোমার ভাই তো আমাকে না ডেকেই চলে গেছে। আজকাল এত ঘুম ধরে আর কি বলবো, সুযোগ পেলেই মনে হয় শুধু ঘুমাই। আমার কথায় হেসে উঠল প্রিয়া। রান্নাঘরে প্রবেশ করল বরাম্মুও। রাইসা ওর রুমে রাফসানের সাথে ব্যস্ত। তাই আমরা তিনজন মিলে গল্প করতে করতে কাজ শেষ করে ফেললাম। সবার প্ল্যান মোতাবেক পূর্ণকে সারপ্রাইজ দেওয়ার জন্য উনি অফিস থেকে আসার আগে কেক নিয়ে আসা হলো, যেটা নিজ দায়িত্বে কাস্টমাইজ করে এনেছেন প্রান্ত ভাইয়া। উনি পূর্ণের আগেই বাসায় এসে গেছেন আজকে। যথারীতি সন্ধ্যা পেরিয়ে রাত হতেই পূর্ণ চলে এলেন অফিস থেকে। দরজা ঠেলে বাসায় প্রবেশ করতেই সবাই একসাথে হ্যাপি বার্থডে বলে চিল্লিয়ে উঠল। উনি কিছুক্ষণের জন্য থমকে গেলেন, অবাক হয়ে সবার হাসিমুখ দেখলেন। অতঃপর হাসির রেখা ফুটে উঠল তার ঠোঁটেও। প্রিয়া দৌড়ে গিয়ে ভাইয়ের ধরে টেনে এনে কেকের সামনে বসিয়ে দিল। সামনে কেক দেখে লোভে পড়ে রাফসান বাচ্চাটা এবার পূর্ণর কোলে যেতে রাজি হল। তা দেখে আরেক দফা হাসির রোল পড়ল। অতঃপর ওকে কোলে নিয়েই কেক কাটলেন পূর্ণ। সবাইকে কেক খাওয়ানো শেষে চিরচেনা গম্ভীর স্বরে বললেন, থ্যাঙ্কস ফর দ্য সারপ্রাইজ, আই এপ্রিশিয়েট দ্যাট। কিন্তু আমার কি আর এসব বার্থডে সেলিব্রেট করার বয়স আছে? এসব তো বাচ্চাদের জন্য। এই ছেলেকে নিয়ে আর পারা গেল না। কেন, তুমি কি 30 না পেরোতেই বুড়ো হয়ে গেছ? তোমার বেরসিক স্বভাবটা এ জীবনে আর যাবে না মনে হয়। বিরক্তিকর কণ্ঠে বললেন বোরাব্বু, যেটা শুনে মিটিমিটি হাসল সবাই। বাবা, তোমার ছেলে যে তলে তলে কতটা রসিক সেটা তো শুধু একজনই জানে। বড় ভাইয়া তো আমাদের সামনে বেরসিক হওয়ার অ্যাক্টিং করে। প্রান্ত ভাইয়ার কথায় চোখ পাকিয়ে তাকালেন পূর্ণ। হাতের ইশারায় থাপ্পড় দিবেন দেখিয়ে দিলেন। দুই ভাইয়ের খুনসুটিতে নীরব দর্শক হল সবাই। আহা, তোমরা আমার ছেলেটার সাথে এমন কেন করছো? ও তো এমনিই বলেছে। তোমরা শুধু আমার ছেলের পিছে লেগে থাকো। বরাম্মুর কথায় তাকে হাসিমুখে জড়িয়ে ধরলেন পূর্ণ। অতঃপর বোরাব্বুর দিক চেয়ে মুখ বেঁকিয়ে ফ্রেশ হতে চলে গেলেন রুমে। রাতের ডিনার শেষে রুমে বসে আছি দুজন। অবশ্য শুধু বসে আছি বললে ভুল হবে। রেগে আছি পূর্ণর উপর। মাঝে মধ্যে কিছু কিছু বিষয়ে উনি অযথা জোরাজুরি করেন আমার উপর, যেটা পারতপক্ষে আমার ভালোর জন্য হলেও হিতে বিপরীত হয়ে যায়। এই যেমন আজ রাতে একদমই খেতে মন চাইছিল না। কেমন যেন গা গুলাচ্ছিল, মনে হচ্ছিল যেন খাবার মুখে দিতেই বেরিয়ে আসবে, তাই না খেয়েছিলাম। কিন্তু পূর্ণর কাছে এসব সত্যি মনে হয়নি। তার ধারণা বিগত কয়েকদিনে আমার কিছুটা ওজন বেড়েছে, বিধায় এসব বাহানা দিয়ে ডায়েট করছি। লোকটাকে অনেক বলেও বোঝানো গেল না। অন্যদের সামনে কিছু না বললেও সবার খাওয়া শেষে রুমে ঠিকই খাবার নিয়ে এলেন আমার জন্য। জোর করে খাইয়ে দিলেন ঠিকই, কিন্তু সেটা পেটে টিকল না বেশিক্ষণ। খাওয়া পুরোপুরি শেষ না হতেই হুড়মুড়িয়ে বমি এসে গেল। ঘটনার আকস্মিকতায় থমকে গিয়েছি আমরা দুজনই। আর কতক্ষণ এভাবে মুখ ফুলিয়ে বসে থাকবে? আজ আমার জন্মদিন,
অথচ তুমি আমায় উইশ করা তো দূরের কথা, উল্টো আমার উপরই রাগ করে বসে আছো। পুরো দুনিয়া আমার জন্মদিন মনে রেখেছে আমার বউ বাদে। কি আশ্চর্য! বেশ কিছুক্ষণ নীরবতার পর হতাশ কণ্ঠে কাঁধ হেলিয়ে বলে উঠলেন পূর্ণ। তার কথায় এতক্ষণের ভাবনা থেকে বেরিয়ে এলাম। জন্মদিন শব্দটা মাথায় আসতেই এতক্ষণের রাগ ধুয়ে মুছে পানি হয়ে গেল। একে তো তাকে উইশ করি নাই, এখনো আবার তার উপরই রাগ দেখাচ্ছি, বিষয়টা ভাবতেই অপরাধবোধ কাজ করল মনের ভেতর। কাছে এগিয়ে বসে তার হাত ধরে নরম কণ্ঠে বললাম, আই এম সরি, আপনাকে উইশ করতে ভুলে গিয়েছি। বিশ্বাস করুন, আমার মাথা থেকে কিভাবে চলে গেছে নিজেও জানি না। আমি গত সপ্তাহেও মনে করেছিলাম, কিন্তু আজ কিভাবে যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। কিছু মনে করবেন না প্লিজ। কিছু মনে করব না যদি গিফট পাই। এখন বলো তুরফা রানী, কি গিফট দিবে আমায়? কি চান আপনি? আমি অনেক ভেবেছি, কিন্তু কি গিফট দিব খুঁজে পেলাম না। সারপ্রাইজ দেওয়ায় আমি বড্ড কাঁচা। আপনি যা চান তাই দিব। ভেবে বলছো তো, তুর পাখি? কিঞ্চিত বাঁকা হেসে কথাটি বলতেই তার চোখে মুখে দুষ্টুমির ঝলক দেখা গেল। নির্ঘাত উল্টাপাল্টা কিছু ভাবছেন। তাই উনি কিছু বলার জন্য মুখ খুলতেই তার ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিলাম। আমার এ কাজে অবাক হয়ে গেলেন পূর্ণ। উনি কিছু বলার আগেই বলে উঠলাম, দেখুন, উল্টাপাল্টা কিছু বলবেন না। আপনি অফিস থেকে ছুটি নিয়ে আমায় ঘুরিয়েছিলেন পুরো একদিন। তো আপনি চাইলে আমিও ভার্সিটি থেকে একদিন ছুটি নিয়ে আপনাকে ঘুরাব। দাঁত কেলিয়ে কথাটা বলতেই এতক্ষণের হাসিমুখ উধাও হল তার। সরু চোখে এক হাতে আলতোভাবে আমার কান চেপে ধরে বলে উঠলেন, খালি ফাঁকিবাজি বুদ্ধি তোমার, তাই না? কিভাবে পড়ালেখা না করা যায় সেই প্ল্যানে থাকো। আর মনে করো আমি আবেগে গলে গিয়ে কিছু বুঝব না, তাই তো? এভাবে ধরা পড়ে যাওয়ায় বেশ বিব্রতবোধ করলাম। তার হাত থেকে কান ছাড়ানোর চেষ্টা করতেই মজার ছলে আরেকটু বল প্রয়োগ করে কান ধরলেন উনি। খানিকটা ব্যথায় করুণ চোখে বললাম, ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন। এবার তিনি কান ছেড়ে দিলেন। অতঃপর দুই গালে হাত রেখে মিষ্টি কণ্ঠে বলে উঠলেন, তুমি আমায় কি গিফট দিবে, যেখানে আমার জীবনের সবচেয়ে বড় গিফট তো তুমিই। তুমি শুধু আমার কাছে থাকো, আমার পাশে থাকো আজীবন, তাহলে আমার আর কিছু লাগবে না, তুর পাখি। তোমায় দেখেই সারা জীবন কাটিয়ে দিব। এটা কি একটু বেশি ফিল্মি হয়ে গেল না, পূর্ণ সাহেব? আমার জন্মদিনে উনার বলা কথাগুলো নকল করে বলে উঠতেই হেসে ফেললাম দুজনে। হাসতে হাসতেই আমার নাক টেনে দিয়ে উনি বলে উঠলেন, আজকাল আমায় নকল করাও শিখে গেছো দেখছি। ভেরি ব্যাড, তুর পাখি। কথাটি বলে ল্যাপটপ নিতে সোফার কাছে চলে গেলেন তিনি। আমিও বিছানায় গা এলিয়ে দিতেই হঠাৎ প্রচণ্ডভাবে মাথা ঘুরতে লাগল। কিছুক্ষণ নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করেও লাভ হল না। আচমকা বিছানার কোণের সাথে মাথা বাড়ি খেলাম। ধীরে ধীরে অচেতন হচ্ছে শরীর, চেতনা হারানোর আগে গালে অনুভব হল উনার হাত। কানে এলো বিচলিত পূর্ণর অস্থির কণ্ঠস্বর, তুরফা, কি হয়ে তোমার? এভাবে পড়ে গেলে কেন? বেশি খারাপ লাগছে? এই তুর পাখি, কথা বলো। আমার কিন্তু অস্থির লাগছে। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও তাকে কিছু বলতে সক্ষম হলাম না। আর কিছু বুঝে উঠার আগেই পূর্ণর কোলে মাথা রেখেই জ্ঞান হারিয়ে ফেললাম। শুভ্রোয়াঙা রুমজুড়ে নিস্তব্ধতা বিরাজমান। পাশাপাশি চুপচাপ বসে আছি আমি ও পূর্ণ। একটু আগেই ডক্টরের রিপোর্ট এসেছে, অবশেষে যা ধারণা করছিলাম তাই হল। রিপোর্ট পজিটিভ। আমার মাঝে আমাদের দুজনের একটি অংশ বেড়ে উঠছে। বাসায় এ খবর জানানোর পর থেকে খুশিতে হৈ হৈ কলরব চারদিকে। সবচেয়ে এক্সাইটেড প্রিয়া ও প্রান্ত ভাইয়া।
এখন থেকেই প্ল্যান করছেন বেবির জন্য কি কিনবেন। বরাব্বু ভীষণ খুশি, অভিনন্দন জানিয়েছেন আমাদের দুজনকে। বরাম্মু এসে আমায় জড়িয়ে ধরে বার কয়েক চুমু খেয়ে দোয়া দিয়ে গেছেন। আবেগপ্রবণ হয়ে এটাও বলেছেন, আমাদের পরিবারে ও আমার ছেলের জীবনে ফিরে এসে আমাদের এই উপহার দেওয়ার জন্য আল্লাহ তোকে সবসময় সুখী রাখুক, মা। বাসায় সবার রিয়েকশন জানা হলেও নির্বিকার আছি শুধু আমরা দুজন। বিবিধ অনুভূতির মিশ্রণে ভারী হয়ে আছে হৃদয়ে। রংবেরঙের সুখের প্রজাপতি বিচরণ করছে তনমন জুড়ে। মুখে না বললেও আমি স্পষ্ট বুঝতে পাচ্ছি, পাশে বসে থাকা পূর্ণরও একই অবস্থা। একটু আগে রিপোর্ট আসার আগ পর্যন্ত ছটফট করতে থাকা লোকটা হঠাৎ করেই কেমন শান্ত হয়ে আছেন, অতিরিক্ত আবেগে স্তব্ধ হওয়া যাকে বলে আর কি। উত্তেজিত ভঙ্গিতে একটু পরপর ঘন ঘন শ্বাস নিচ্ছেন। ডান পাশে তাকাতেই তার সাথে অক্ষিদয় মিলিত হল, আমার দিকেই তাকিয়েছিলেন গভীরভাবে। অতঃপর নীরবতা ভেঙে কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই দুজনের কণ্ঠস্বর প্রতিফলিত হল, আমাদের বেবি আসছে। একসাথে কথাটি বলে উঠতেই চমকে উঠলাম দুজন। কিছুক্ষণ পর একত্রেই হেসে উঠলাম। পূর্ণ কাছে এগিয়ে এসে আমার পেটে হাত রেখে মাথা ঝুঁকিয়ে ফিসফিসিয়ে কোমল গলায় বলে উঠলেন, আমার জানবাচ্চাটা, তাড়াতাড়ি দুনিয়াতে এসো। বাবা তোমার জন্য এক বুক ভালোবাসা নিয়ে তোমার আগমনের অপেক্ষা করছে। অতঃপর সোজা হয়ে আমার দুই গালে হাত রেখে কপালে গভীরভাবে স্পর্শ করলেন। বুকপিঞ্জিরায় শক্তভাবে আবদ্ধ করে আবেগী কণ্ঠে বলে উঠলেন, বাবা হওয়ার অনুভূতি কি সত্যিই এত সুখের হয়, নাকি শুধু আমারই এমন লাগছে? বুকের মাঝে উত্তেজনায় টিপটিপ করছে আমার ছোট্ট তুলতুলে পুতুলটাকে ছোঁয়ার জন্য, ওকে চোখের সামনে দেখার জন্য। আই লাভ ইউ, তুর পাখি। আমার জীবনের শ্রেষ্ঠ গিফট দিয়েছ তুমি আমায়। বার্থডেতে এর চেয়ে বড় সারপ্রাইজ হতে পারত না। ভালোবাসি, বউ। তোমাদের দুজনকেই ভীষণ ভালোবাসি। পূর্ণর এত জোরে চেপে ধরায় শ্বাস নিতে কিছুটা অস্বস্তি হচ্ছে। বুঝলাম অতি আবেগে উৎফুল্ল আছেন। বুক থেকে মাথা উঠিয়ে ধীর কণ্ঠে বললাম, একটু আস্তে ধরুন, দম বন্ধ হয়ে আসছে। ও সরি। আসলে খুশির চোটে ফিলিংস কন্ট্রোল করতে পাচ্ছি না, তাই এক্সাইটমেন্টে এসব করছি। আমার তো মন চাইছে তোমায় কোলে তুলে ঘুরাতে। এসব পাগলামি একটু সহ্য করে নেও, কেমন? এখন ঠিক আছো? তড়িঘড়ি করে হাতের বন্ধন বেশ খানিকটা আলতো করে চোখের দিক তাকিয়ে প্রশ্ন করলেন তিনি। তার মুখে চিন্তা, চোখে আবেগ। এদিকে তার অনুভূতিগুলো জেনে আমার ঠোঁটে হাসি, চোখে পানি। মাথা নাড়িয়ে নিজ হতেই তাকে গভীরভাবে জড়িয়ে ধরে মিষ্টি হেসে বললাম, আমারও ঠিক একই অনুভূতি হচ্ছে, জানেন। যতবার ভাবছি ততবার শিহরিত হচ্ছি মনে মনে। আমি চাই আমাদের ছেলেটা ঠিক আপনার মতো হোক। সৌন্দর্য, ব্যক্তিত্ব দুটোতেই পরিপূর্ণ। ছেলে? আমার তো মনে হয় আমাদের মেয়ে হবে। আচ্ছা, কিন্তু কেন? তা জানি না। তবে আমি চাই আমাদের জীবনে ছোট্ট একটা পুতুল আসুক, যার চঞ্চলতায় মুখরিত থাকবে আমাদের জীবন। আধো আধো বুলিতে আদুরে গলায় আমায় বাবা বলে ডাকবে। কিন্তু আমাদের ছেলে। শুষ। আর কোনো কথা না, তুর পাখি। আল্লাহ যেটাই দিক সুস্থসবল বাচ্চা দিক, এটাই আমাদের একমাত্র চাওয়া। তাই না? ছেলে হোক বা মেয়ে হোক আমাদেরই তো। এবার উনার কথায় ও যৌক্তিকতায় মুচকি হেসে মাথা নাড়িয়ে সায় দিলাম। এটার উপর আসলেও কোনো কথা নেই। আবারও সুখপাখিরা বিচরণ করল আমাদের হৃদয় জুড়ে। ইস, এই পৃথিবীতে মা বাবা হওয়ার অনুভূতিগুলো এতটা সুখের কেন? আজ রায়হান ভাই ও প্রিয়ার বিয়ে। সকাল থেকে ব্যস্ততায় দিন কাটছে। বিয়ে পড়ানো শুরু হবে কিছুক্ষণের মাঝেই।
কাজী সাহেব এসে গেছেন। বধূরূপে বসা প্রিয়াকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। রায়হান ভাই অনেকক্ষণ থেকেই তাকিয়ে আছেন ওর দিকে, বেচারা যেন চোখের পলকই ফেলতে পারছে না আজ। এইসব নিয়েই প্রিয়াকে খেপানো হচ্ছে, বেচারি লজ্জায় চুপ মেরে আছে শুধু। শীঘ্রই সবার কথাবার্তা থেমে গেল কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করার সাথে সাথে। ক্রন্দনরত প্রিয়া বেশ সময় নিয়েই রায়হান ভাইকে স্বামীরূপে স্বীকার করল। অপরদিকে রায়হান ভাই যেন বসেই ছিলেন কবুল বলার জন্য। তাকে কিছু বলতেও হল না, সাথে সাথেই প্রিয়তমাকে স্ত্রীরূপে স্বীকার করে নিলেন। এভাবেই কবুল শব্দটার দৃঢ় বন্ধনে আবদ্ধ হল দুটো হৃদয়, আরেকবার সম্বন্ধী হল দুটো পরিবার। বোনকে রায়হানের হাতে তুলে দিলেন দুই ভাই। প্রান্ত ভাইয়ার চোখ ইতিমধ্যে ছলছল করছে। বাদ যায়নি গম্ভীরপূর্ণ। সর্বদা অনুভূতি গোপন রাখা মানুষটা আজ বেশ সাবলীলভাবেই রায়হান ভাইকে উদ্দেশ্য করে বললেন, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমরা কখনো কোনো কিছুর কমতি হতে দিইনি আমাদের বোনের। আদর যত্ন, ভালোবাসা শাসন সবটাই করেছি সমানভাবে। অনেক ভরসার সাথে তোমার হাতে ওকে তুলে দিচ্ছি। আমার ছোট বোনটাকে আজীবন যত্নে রেখো, সুখে থেকো। রায়হান ভাই পূর্ণর হাতের উপর হাত রেখে ভরসার আশ্বাস দিলেন, কেননা উনি নিজেও জানেন এ মুহূর্তে একটা ভাইয়ের অনুভূতি কেমন। বাবা মায়ের পর দুই ভাইকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ কাঁদল প্রিয়া। প্রকৃতির নিয়মে নিজ বাড়ি ছেড়ে যে স্বামীর ঘরে চলে যেতে হয় প্রতিটি মেয়েকে। বিদায় ঘণ্টা বেজেই গেল অবশেষে। গাড়িতে বসে আছে প্রিয়া। কান্নার দমকে একটু পরপর হিচকি তুলছে সে। পাশ ফিরতেই একটা পানির বোতল চোখে পড়ল তার, হাতের মালিক রায়হান। গাড়িতে বসেই বোতলটা ওর দিক এগিয়ে দিয়েছে। সেদিকে চেয়ে লাজুক হেসে পানি খেয়ে নিল প্রিয়া। রায়হান সযত্নে ওর চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু খেল। বুকে টেনে নিয়ে বলল, যত ইচ্ছা কেঁদে নেও এখন, কারণ কাল থেকে তোমার কাদার সুযোগ চিরদিনের জন্য বন্ধ। প্রিয়তমের বুকে মাথা রেখে পরম সুখে স্বস্তির শ্বাস নিল প্রিয়া। এই দিনটার স্বপ্ন সে 1 বছর ধরে দেখে আসছে। স্বপ্নগুলো হুট করেই সত্যি হয়ে যায় বটে। কথায় আছে, সুখের সময় খুব দ্রুত কাটে। আমাদের ক্ষেত্রেও হলো ঠিক তাই। দেখতে দেখতেই পেরিয়ে গেল সময়। চোখের পলকে কেটে গেছে প্রায় 3টে বছর। আমার ও পূর্ণর ঘর আলো করে এসেছে আমাদের সন্তান। প্রেগন্যান্সির পুরো সময়টা পরিবারের বাকি সবাই ও পূর্ণর জন্য বেশ ভালোভাবেই কেটেছে আমার। প্রচুর মুডসুইং হতো, যে কারণে এমন কোনো আবদার ছিল না যেটা আমি করিনি। কখনো মাঝরাতে উঠে এটা সেটা খেতে মন চাইছে বলে তাকে জ্বালিয়েছি। আবার কখনো মন ভালো না থাকলে হুটহাট তাকে ফোন দিয়ে অফিস থেকে বাসায় আসতে বলেছি। সর্বদা গম্ভীর ও সিরিয়াস লোকটাও কেমন অদ্ভুতভাবে আমার পাগলাটে চাওয়াগুলো পূরণ করতেন সবসময়। বরাবরই কেয়ারিং পূর্ণ যেন আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছিলেন এক্ষেত্রে। সবসময় আমার প্রতিটা দিকে খেয়াল রাখতেন। বলতে গেলে আমার 8 মাসের সময় থেকে পূর্ণ বাসাতেই থাকতেন প্রায় সময়, কখন কোনো প্রয়োজন পড়ে না পড়ে সেজন্যে। যার ফলশ্রুতিতে প্রেগন্যান্সির 9 মাসের পুরোটা সময় জুড়ে তাকে নিজের খুব কাছে পেয়েছি আমি, যেটা প্রত্যেকটা মেয়েরই সবচেয়ে বড় চাওয়া। তখন ছিল বর্ষাকাল। আকাশে কালো মেঘের ঘন ঘটা। বাহিরে ভীষণ বৃষ্টি। আমার 9 মাস অতিক্রম করেছে। পূর্ণও বাসাতেই ছিলেন। ফোনে কথা বলছিলেন অফিসের কারো সাথে। জানালা দিয়ে বহমান বৃষ্টির পানি ছুঁয়ে দেখার বড্ড লোভ হচ্ছিল। পূর্ণ ফোনে কথা বলায় তাকে আর ডিস্টার্ব দিতে ইচ্ছে হয়নি। বালিশে ভর দিয়ে খাটের কোণ ধরেই ফুলে উঠা বর্ষর পেট নিয়ে উঠে দাঁড়ালাম জানালার কাছে যাওয়ার জন্য। জানালার কাঁচ খুলে বৃষ্টির পানি ছুঁয়ে অনুভব করছিলাম চোখ বুঝে। এমন সময় হঠাৎ প্রচণ্ড ব্যথা শুরু হলো পেটে।
কি হতে যাচ্ছে বুঝতে পেরে আওয়াজ দিতেই এগিয়ে এলেন পূর্ণ। সেই তুমুল বৃষ্টির মাঝেই আমায় নিয়ে যাওয়া হলো হসপিটালে। বৃষ্টির সাথে পৃথিবীর বুক আলো করে জন্ম নিল আমাদের ফুটফুটে রাজকন্যা। জ্ঞান ফেরার পর সবার প্রথমে চোখে পড়ে অস্থির মুখে পায়চারি করা পূর্ণকে। এক প্রকার হুড়মুড়িয়েই আমার কেবিনে ঢুকেছিলেন। তাকে দেখতে ক্লান্ত মুখে মলিন হাসি দিতেই আমার ঘর্মাক্ত মুখে ঠোঁট এলিয়ে ঠোঁট ছুঁইলেন কপালে। তৃপ্ত কণ্ঠে স্নিগ্ধ হেসে বলেছিলেন, ভয় পেয়ে দিয়েছিলে, স্টুপিড। না বলে উঠতে কে বলেছিল? আমি না দেখলে কি হতো বলো? আমাদের মেয়ে কোথায়? আকুল কণ্ঠে নিজের ছোট্ট প্রাণকে দেখার কথা বলতেই মৃদু হেসে এই তো আসছে বলে আমার গাল টেনে দিলেন পূর্ণ। ঠিক সে সময় নার্স কোলে করে নিয়ে এলেন আমাদের বাবুকে। আমার পাশে শুয়ে দিতেই শব্দ করে কেঁদে উঠল সে। বাচ্চার কান্না শুনে অশ্রুসিক্ত চোখে একে অপরের দিকে তাকিয়ে রইলাম আমি ও পূর্ণ। জীবনটা হঠাৎ করেই যেন পরিপূর্ণ লাগছে। মেয়ের নাম কি রাখা হবে এ নিয়ে বেশ কদিন ভাবাভাবি চলল। অতঃপর কিছু একটা মাথায় আসতেই ফিসফিসিয়ে আমার কানে বললেন পূর্ণ। উনার কথায় বিস্মিত হয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলাম আমি। অতঃপর মেয়েকে পরম স্নেহে কোলে নিয়ে আদুরে কণ্ঠে তিনি বললেন, যার আগমনে বৃষ্টিময় দিনে আমাদের জীবন পরিপূর্ণ হল, আমাদের সংসারে এলো পূর্ণতা। তার জন্য এর চেয়ে যথাযথ নাম আর কিছু আছে? পূর্ণর কথায় ঘুমের মাঝেই হঠাৎ অবুঝ মনে হেসে উঠল পূর্ণতা। মেয়েকে কোলে নিয়েই প্রশান্তির হাসি হাসলেন। সবাইকে উদ্দেশ্য করে বললেন, দেখেছ তোমরা, আমার মেয়ের ওর নাম পছন্দ হয়েছে। বাবার মেয়ে বাবার পছন্দেই খুশি। পূর্ণতার আগমনে প্রকৃত অর্থেই আমাদের জীবনে বেশ কিছু পরিবর্তন এলো। পূর্ণকে এখন আর সচরাচর আগের মতো গম্ভীর দেখা যায় না, গেলেও সেটা অফিসে। বাসায় সুযোগ পেলেই তাড়াতাড়ি চলে আসেন, মেয়ের সাথে সময় কাটান। মেয়েটাও বাবা ভক্ত হয়েছে। পূর্ণকে পেলে সব ভুলে যায়। পরিবারের সবাই এভাবে পূর্ণকে এতটা হাসিখুশি থাকতে দেখে দারুণ প্রফুল্ল, বিশেষ করে বড়াব্বু ও বড়াম্মু। যেই খুশি তাদের চোখে মুখে বেশ স্পষ্ট। বাচ্চাদের সান্নিধ্য পেয়ে এখন বছরের সব দিনই পুরো বাড়িটা ভরা ভরা লাগে। সামনের মাসে পূর্ণতার 3 বছর হবে। এই ছোট্ট বয়সেই আধো আধো কথায় বাড়ি মাতিয়ে রাখে মেয়েটা। পূর্ণ আজ কাজ বেশি না থাকায় হাফ ডে করে বাসায় এসেছেন। ফ্রেশ হতে ওয়াশরুমে গেছেন, আমি মেয়েকে খাইয়ে দিয়ে বিছানায় বসে ওর সাথে খেলছিলাম। পানি খাওয়া শেষে পানির গ্লাস হাতে নিয়ে খেলছিল পূর্ণতা, ওর হাত থেকে নিতে গেলেই কেঁদে উঠছে সে। এমন সময় পূর্ণ বেরিয়ে এলেন ফ্রেশ হয়ে। মেয়েকে কাঁদতে দেখে এগিয়ে এসে কোলে তুলে বললেন, কি হয়েছে মা, কাঁদছ কেন? আম্মু বকা দিয়েছে? বাপের আহ্লাদ পেয়ে যেন আরেকটু লাই পেল মেয়ে। কেঁদে কেঁদে বাবার কোলে মাথা রেখেই বিচার দিল আমার নামে। আম্মু খেতে দিতে না, বাবা। আমি এটা নিয়ে খেব। তাই না কি? তোমার আম্মু গ্লাস নিয়ে খেলতে দিচ্ছে না? দাঁড়াও দেখছি। এই তুরফা, তুমি আমার মেয়েকে খেলতে দিচ্ছ না কেন? আমার মেয়ে বাবার সাথে খেলবে, তাই না প্রিন্সেস? পূর্ণতার দিকে চেয়ে ওর গালে টুপ করে চুমু খেয়ে কথাগুলো বলতেই মাথা নেড়ে বাবার সাথে খেলতে রাজি হয়ে গেল মেয়েটা। মুহূর্তেই ওর ছোট্ট মুখের গোলগাল গালে মধুর হাসি ফুটে উঠল। টোল পড়া মুগ্ধ হাসি দেখে প্রাণ জুড়িয়ে গেল নিমিষেই। বাবা মেয়ের পীড়িত দেখে আমি খাবারের প্লেট নিয়ে রুম থেকে যেতে যেতে বললাম, বাবা মেয়ে খেলবে ভালো কথা, কিন্তু গ্লাস থেকে পানি যেন আমার বিছানায় না পড়ে। মনে থাকবে? আরে পড়বে না। আমি থাকতে চিন্তা করো কেন, তুর পাখি? আমি আছি না, তুমি নিশ্চিন্তে যাও। মেয়েকে কোলে নিয়েই বেশ ভাবের সাথে বললেন পূর্ণ।
রুম থেকে বেরিয়ে দরজার আড়াল হতে এক পলক তাদের দেখলাম আমি। দুরন্ত মেয়েটা বাবার সাথে খুনসুটিতে মত্ত। গ্লাসে হাত চুবিয়ে পানি নিয়ে উনার মুখে ছিটিয়ে দিচ্ছে। পূর্ণ চোখমুখ কুঁচকে ফেলতেই বাবাকে দেখে সে খিলখিলিয়ে হাসছে। এটাই হচ্ছে তার খেলা। পূর্ণ তার খেলার ধরন দেখে পূর্ণ বেশ বিপাকে পড়েছেন। যে কোনো মুহূর্তে বিছানা ভিজে যাওয়ার আশঙ্কা থাকায় বারবার মেয়েকে বলছেন, মা, পানির গ্লাসটা এবার আমাকে দেও, অনেক খেলেছ, এভাবে বিছানায় রাখলে পানি পড়ে ভিজে যাবে তো। তখন আম্মু বকা দিবে কিন্তু। কিচ্ছু হবে না বাবা, একানেই রাখব, আরও খেব তোমার সাথে। মেয়ের আধো আধো বুলির আদুরে কথায় নিমিষেই গলে গেলেন পূর্ণ। মেয়ের আবদারে খেলতে বসে গেলেন বিছানায় তার সাথে। কিছুক্ষণ পর পূর্ণ তার হাত লেগে বিছানায় পানি পড়তেই ভরকে গেল বাবা মেয়ে দুজনই। সে সময় প্লেট রেখে রুমে প্রবেশ করলাম আমি। আমায় দেখে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল ওরা দুজনে। বিছানায় পানি কিভাবে পড়ল পূর্ণতা? আমার কথায় ভারী অক্ষিপল্লব ঝাপটিয়ে কিছুক্ষণ পিটপিটিয়ে বাবার দিক তাকাল সে। অতঃপর পূর্ণ কিছু বলার আগেই বলল, আমি কিতু করিনি আম্মু। বাবা পানি ফেলতে আমার খেয়াত হেত, আমি বাইয়ার কাতে যাব। কথাটি বলেই পূর্ণর কোল থেকে নেমে প্রান্ত ভাইয়ার রুমের উদ্দেশ্যে দৌড় দিল পূর্ণতা। সেদিকে চেয়ে এতক্ষণ চেপে রাখা হাসিটা বের হয়ে এলো আমার। হুহা করে হেসে উঠতেই থমথমে মুখের পূর্ণর দিক নজর পড়ল। মাথা চুলকে বিষণ্ণ মুখে বললেন, মেয়েটা যে এমন হলো কেন? শেষ মুহূর্তে এভাবে পল্টি মারবে আমি ভাবতেও পারিনি। কি আশ্চর্য, কার মতো হয়েছে বুঝতে পারেননি? যেমন বাপ তেমন তার মেয়ে। পল্টিবাজি স্বভাবটা আপনার থেকেই পেয়েছে। এবার বুঝেন আপনি পল্টি মারলে আমার কেমন লাগে। কথাটি বলে হেসে উঠতেই আমার দিক তেড়ে আসলেন পূর্ণ। উনি ধরার আগেই হাসতে হাসতে রুম থেকে বের হয়ে এলাম আমি। সময়ের ক্ষণে বর্ষাকালের আগমন পুনরায় ঘটেছে। কদিনের মাঝেই পূর্ণতার তৃতীয় জন্মদিন। ঋণিঝিনি বৃষ্টির প্রভাবে ক্ষণে ক্ষণে ভিজে উঠছে প্রকৃতি। মেয়ে ও মেয়ের বাপ দুজনই ঘুমাচ্ছে। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ছাদে চলে এসেছি। ছুটির দিনের ক্লান্ত দুপুরে সবাই এই বৃষ্টিতে নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু আমি এসেছি বৃষ্টিবিলাস করতে। বহুদিন বৃষ্টিতে ভিজা হয় না। এই বৃষ্টি যে আমার বড্ড আপন। দুহাত মেলে ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে চোখ বন্ধ করে আকাশের দিক তাকিয়ে থাকতেই অনুভব হলো পেছনে কারো উপস্থিতি। চট করে পেছনে ঘুরতেই বলিষ্ঠ বুকের সাথে ধাক্কা খেয়ে টাল সামলাতে ব্যর্থ হওয়ায় পড়ে যেতে ধরলাম নিমিষেই। এর আগেই হাত বাড়িয়ে কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিলেন পূর্ণ। কপালের সামনে আসা একগোছা চুল সযত্নে সরিয়ে দিয়ে মিহি কণ্ঠে বললেন, এভাবেই 5 বছর আগে এক বর্ষায় প্রথম দেখা হয়েছিল আমাদের, মনে আছে? মানুষ ঠিকই বলে, ইতিহাস পুনরাবৃত্তি হয়। আজ প্রমাণ পেলাম। মনে তো আছেই। কিন্তু সেদিন আমি জানতাম না যে এই পূর্ণ এসে নিজের ভালোবাসা ও যত্নে আমার অপূর্ণ জীবনটাকে সুখে শান্তিতে পরিপূর্ণ করে দিবে। উনার গালে হাত রেখে মুগ্ধ চোখে তার দিক তাকিয়ে বলে উঠলাম আমি। তার প্রতি মুগ্ধতা আমার এই জীবনে শেষ হবার নয়। বৃষ্টির প্রকোপে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে শরীর। পরম আবেশে কাছে টেনে নিয়ে দৃঢ় কণ্ঠে পূর্ণ বললেন, তুমি আমায় না চিনলেও আমি ঠিকই চিনেছিলাম তোমায়। যার অপেক্ষায় এতগুলো বছর চাতক পাখির ন্যায় কাটিয়েছি, এক বৃষ্টিময় দিনে তাকে নিজের জীবনে ফিরে পাওয়ার অনুভূতি কিভাবে ভাষায় প্রকাশ করা যায় তা আমার জানা নেই। তুর পাখি কিভাবে চিনেছিলেন আমায় আজ পর্যন্ত তো সেটাও বললেন না। আর কতদিন অপেক্ষা করব আমি? অভিমানী সুরে কথাটা বলতেই হালকা হেসে উঠলেন তিনি। দুর্বোধ্য কণ্ঠে বললেন, আরে বাবা বলছি শুনো।
আমি চেয়েছিলাম তুমি কিছুটা অপেক্ষা করো, যেভাবে আমি করেছিলাম। অনুভব করো অপেক্ষার প্রহর, যেভাবে আমি করেছি। তাই এতদিন বলিনি। তবে আজ নিজে থেকেই বলতে এসেছি তোমায়। কিছুটা থেমে বললেন, জানো, যেদিন আমরা চাচ্চুদের অ্যাক্সিডেন্টের কথা শুনে দেশে ফিরে আসি, সেদিন তোমায় দেখার জন্য কতটা ব্যাকুল ছিলাম আমি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমরা তোমাকেই হারাই। এরপর থেকে 1 সপ্তাহ কতটা পাগলের মতো খুঁজেছি তোমায়, সেটা আমরাই ভালো জানি। এরপরে বাবা হার মেনে নিলেন, সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিলেন। তোমায় খোঁজা বন্ধ করে দিলেন। তখন আমি সবে কলেজ পড়ুয়া এক কিশোর। মনের নতুন অনুভূতিগুলো ভীষণ টগবগে। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমি অনেকক্ষণ ভিজেছিলাম একা, তোমার অপেক্ষায়, কিন্তু তুমি সেদিন আসোনি। তাই তোমার উপর ও বৃষ্টির উপর ভীষণ অভিমান জন্মায়। প্রিয় বৃষ্টিতে প্রিয় মানুষকে হারানোর মতো কষ্ট এ পৃথিবীতে আর কিছুই নেই, বুঝেছ? এর আগে তোমায় পছন্দ করলেও তোমার জন্য আমার অনুভূতি ঠিক কতটা গভীর সেটা তোমায় হারানোর পর ওই দিনই প্রথম উপলব্ধি করেছিলাম। ওই দিন প্রথমবার অনুভব করেছি পুর পাখিকে ছাড়া পূর্ণ কতটা অসম্পূর্ণ। তবে আমার বিশ্বাস ছিল সৃষ্টিকর্তার উপর, নিজের ভালোবাসার উপর। তোমাকে তো আমার কাছে ফিরতেই হতো, বৃষ্টিকন্যা। পরম যত্নে আমার দুগালে হাত রেখে ভীষণ আদুরে গলায় বলে উঠলেন তিনি। তার চোখে সদ্য প্রকাশিত অনুভূতির ঢেউ, আমার মনে এ মানুষটার প্রতি অগাধ সম্মান। এর মাঝে তিনি আবারও বললেন, আমি ঠিক করেছিলাম তোমায় ফিরে না পেলে আর কোনোদিন কারো প্রেমে পড়ব না। ভালোবাসা শব্দটার অস্তিত্ব রাখব না জীবনে। কিন্তু সেদিন রাইসার বাসায় যেই সব উলটপালট হয়ে যায়। বৃষ্টির মাঝে হঠাৎ তোমায় দেখে বুকের চিনচিনে ব্যথাটা জেগে উঠে মনে। ছোটবেলা থেকেই তোমার চোখজোড়া আমার ভীষণ পছন্দ, এই চোখের মায়াতেই আমি পড়েছিলাম বহুযুগ আগে। এতদিন পর পুনরায় একই অনুভূতি অন্য কারো ক্ষেত্রে হওয়ায় বেশ অবাক হই। আনমনেই তোমার চেহারার উপর থেকে চুল সরিয়ে দিতে আরেকটু চমকে যাই। চেহারা মানুষের পাল্টে গেলেও কিছু কিছু কখনো পাল্টে না। তোমার গালের পাশের সেই তিলটা এখনো আগের মতোই আছে। সেটা দেখে মনের বিশ্বাস দৃঢ় হয়। এরপর ফোন বেজে উঠায়, সেখান থেকে চলে যাই। বাসায় যেই প্রান্তের সাথে কথা বলে রাইসার থেকে তোমার ব্যাপারে সব ইনফরমেশন নেই। এরপর তো আর সন্দেহ থাকে না। তখন আমায় পায় কে? তোমাকে ফিরে পেয়েও এত দূর থেকে দেখা বড্ড কঠিন মনে হচ্ছিল আমার জন্য। তাই তো রাইসার বিয়ের পর আম্মুকে বলে বাবার কানে তোমার সাথে আমার বিয়ের প্রসঙ্গ তুলি। তুমি ভেবেছিলে আমি তোমায় বিয়ে করতে চাব না, কিন্তু বোকা মেয়ে, তুমি তো জানো না তোমায় নিজের করে পাওয়ার জন্য আমি কতটা বছর অপেক্ষা করেছি। যে বৃষ্টির সাক্ষী শুধু আল্লাহ, ওই বৃষ্টি। জানি না আপনার এতটা ভালোবাসা আমি কখনো শোধ করতে পারব কি না, কিন্তু কথা দিন আপনি আমায় সবসময় এতটাই ভালোবাসবেন। আমি আপনার ভালোবাসা হারাতে চাই না, পূর্ণ। আপনি আমার জীবনকে সম্পূর্ণ করেছেন, আমার জীবনে পূর্ণতা দিয়েছেন। আমি আপনাকে খুব ভালোবাসি। কথা দিচ্ছি, তুর পাখি। পৃথিবীর বুকে যতদিন বৃষ্টি থাকবে, তোমার আমার বৃষ্টিময় প্রেম ততদিন সতেজ থাকবে। আমি আজীবন তোমায় এভাবেই ভালোবাসব। পূর্ণর কথায় চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুজল, যা বৃষ্টির মাঝে ধুয়েমুছে মিশে গেল নিমেষেই। তার বুকে মাথা গুজেই অনুভব করলাম তার পবিত্র ভালোবাসা বেশ কিছুক্ষণ। এমন সময় তিনি হঠাৎ বলে উঠলেন, প্রহর শেষে বৃষ্টি ভেজা সেদিন আষাঢ় মাস। তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ওয়াও! আপনি দেখিয়ে প্রবাদটাকে নতুন একটা রূপ দিলেন। হু, এটা আমাদের ভার্সন। তোমার আমার প্রেমটা যে বৃষ্টিময় প্রেম। আমাদের প্রণয় বৃষ্টি ছাড়া অন্য কিছু মানায় নাকি?
উহু, একদম না। এভাবেই কেটে গেল আরো কিছুক্ষণ। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেলাম দুজনে। একে অপরের চোখে চেয়ে পরস্পরের সান্নিধ্যে অনুভূতিরাও মিলিত হল নীরবে। এমন সময় ছাদের দরজার ওপাশ থেকে গলা খ্যাকারি দিয়ে প্রান্ত ভাইয়া বলে উঠলেন, এই যে ভাইয়া ভাবি, তোমাদের বৃষ্টিময় প্রেম শেষ হলে এবার নিচে এসো। পূর্ণি উঠে গেছে। আম্মু যাব বলে কাঁদছে। ছাড়ুন, মেয়ে কাঁদছে। প্রান্ত ভাইয়া চলে যেতেই পূর্ণকে ছেড়ে দিতে উদ্যত হলাম আমি, কিন্তু উনি তবুও ছাড়লেন না। কিছুক্ষণ তাকিয়ে থেকে আরেকবার পরম আবেশে জড়িয়ে ধরে ভেজা চুলে মুখ গুজে চুমু খেলেন। অতঃপর নিজেই দূরে সরে গিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বললেন, আহা, তুমি দেখি অনেক দুষ্টু হয়ে গেছ, তুরফা রানী। বিয়ের এতদিন হয়ে গেল তাও আমায় একা ছাড়তেই চাও না এখনো। এতক্ষণ ভিজলে তো ঠান্ডা লেগে যাবে। ওদিকে আমাদের মেয়েটা যে কাঁদছে, সেদিকে হুঁশ আছে তোমার? ভেরি ব্যাড, তুর পাখি। ভেজা শরীরে হাসতে হাসতেই পূর্ণর সাথে এগিয়ে চললাম। কিছু কিছু জিনিস কখনো পাল্টায় না, পরিবর্তনশীল এ পৃথিবীর হাজারো পরিবর্তনের ভিড়ে আগের মতোই ভালোবাসায় মুড়ানো ও প্রাণোচ্ছল থাকে। ঠিক যেমন পূর্ণর ভালোবাসার বিশুদ্ধতা, আমাদের বৃষ্টিময় প্রেমের পরিপূর্ণতা। সমাপ্ত।